Well, ladies and gentlemen, good evening. Wassalamu alaikum. ঠিক তাই খুব মনোযোগ সহকারে দেখুন। এই ভেবে রাগ করার অভিমান করার কিছু নেই যে মহিলাদের নিয়ে তাহলে কোনো আলোচনাই হবে না, তাদের জন্য কোনো সমস্যা সমাধানের কথা বলবেন না ডাক্তারবাবু, ভুল। কারণ প্রতিটা মহিলাই তো কোনো না কোনো পুরুষ মানুষ নিয়ে সংসার করছেন, ঠিক না? কিন্তু তাদের যদি সমস্যা হয়ে যায় তার মানে আপনারও তো সমস্যা, এটা তাহলে পরিবারের সমস্যা হয়ে যাচ্ছে। তাই মহিলারাও মন দিয়ে অনুষ্ঠানটা দেখবেন যে এই ধরনের সিমটম আপনার বাড়ির মানুষটার মধ্যে কি দেখা যাচ্ছে। ঠিক তো দিস শো ডেডিকেট টু নিতু। যদি 40 বছর পার করে থাকেন তাহলে তাদের জন্য এই অনুষ্ঠানটা। তবে খুব স্ট্রেঞ্জলি একটা প্রবলেম দেখা যাচ্ছে, সাডেনলি দেখছি আমি যে 40-এর আগেও এখন এই সমস্যাটা এসে দাঁড়াচ্ছে, 38-35-ও দেখা যাচ্ছে, যেটা আগে একটা ক্যালেন্ডারে দাগ দেওয়া ছিল যে 40 আপনার হয়ে গেছে বয়স, তার মানে এই 40 বছরের পর থেকে আপনার একটা নতুন সমস্যা তৈরি হতে চলেছে যদি আপনি সাবধান না হন। ঠিক, তাহলে শুরু করা যাক। আজকে যারা 40 বছর পার করেছেন তাদেরকে সকলকে হ্যাপি বার্থডে। স্টার্ট দ্য শো। চল্লিশ বছরে গিয়ে হ্যাপি বার্থডে বলা হচ্ছে কেন, কিসের জন্য 40 বছরে আবার নতুন করে বলা হলো? মানে আজ 40 যদিও হয়ে যায় আপনার, 40-এর পর আপনার জীবনের একটা নতুন ধারা শুরু হলো, মানে যৌবনকাল আর বৃদ্ধকালের একদম মাঝামাঝি বলা হয় এই 40। এতদিন একদম পিওর যৌবনকাল কাটিয়ে এসেছেন, এবার কিন্তু আস্তে আস্তে আপনার চুলদাড়িতে পাক ধরতে শুরু করবে, আজ লাইক মি। আর এরপর থেকেই আপনার শরীরের অনেক কিছু ইমিউনিটি পাওয়ার কমতে থাকবে, আপনি আরো রোগাগ্রস্ত হয়ে পড়বেন, আপনি একটু আপন ভোলা হয়ে যাবেন। আর কি হবে, হরিদিন তো গেল, সন্ধে হলো, ইত্যাদি ইত্যাদি, তাই তো? কিন্তু 40 বছরের পর থেকে আবার একটা নতুন লাইফ শুরু করা যায় যারা আমার কথা শুনে চলবেন। আবার একটা ক্রেজি লাইফ শুরু করা যায়, নিউ লাইফ শুরু করা যায় 40-এর পর থেকে। হ্যাঁ, যারা মনের দিক থেকে ভীষণভাবে ভালো থাকতে চান না, ভীষণ ভালো থাকে, তার জন্য একটা ভালো মনের মানুষের দরকার হয়। আর মনের মানুষটা যদি ভালো না হয়, আপনার লাইফ হেল, জাস্ট হেল, টিউলাইট হয়ে যাবে লাইফটা। ঠিক, তো সেই জন্যই এই 40-কে একটা আলাদা করে মানে আমি দাগ দিলাম, রেড মার্ক দিলাম ক্যালেন্ডারে। কেন? যদি আপনি 40 বছর পার করে থাকেন তাহলে অনুষ্ঠানটা আরো বেশি মনোযোগ সহকারে শুনবেন। আর যে স্ত্রীরা 40 বছর পার করে গেছে তাদের স্বামীরা, তাদেরকেও বলছি আপনারাও খুব মনোযোগ সহকারে দেখুন আর ফলো রাখুন আপনার হাজব্যান্ডের মধ্যে, আপনার ভাইয়ের মধ্যে, আপনার দাদার মধ্যে, আপনার বাবার মধ্যে ঠিক এমন কি কোনো সিমটম আসতে চলেছে বা এসেছে? যদি এসে থাকে, বি ওয়্যার ফ্রম দিস প্রবলেম। প্রবলেমটা কি সেটা নিয়ে তো আজকের ডিসকাশন। সো আমরা টেনশন নেব না, খুব হ্যাপিলি শোটাকে আমরা উপভোগ করব এবং দেখতে থাকবো আজকের কি এমন 40-এ আছে যেটা নিয়ে এত সমস্যা বেঁধে আছে। কি এমন হলে ঘটে যায় 40 বছর পার হলে? মানুষ কি সেক্সুয়াল ডিসঅর্ডার হয়ে যায়? শুধু তাই বলছি না, ওটা তো আছেই, প্রচুর মানুষের আছে, প্রচুর পুরুষ মানুষ কেন, প্রচুর মহিলাদের মধ্যেও আছে। 40 পার করার পর তাদের মধ্যে আর সেক্সুয়াল ব্যাপার, ইচ্ছা ইত্যাদি এগুলো থাকে না। বিকজ আই এম ওপেন এ ডিসকাশন। কেন এই ধরনের সমস্যাগুলো অনেকে এখনো লজ্জা করে ডক্টরের কাছে গিয়ে বলতে পারেন না, বাট ইটস প্রবলেম। আপনি যদি সমস্যা নিজের কাউকে খুলে না বলেন অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট, আপনি কি চাইছেন, তাহলে কিন্তু তার সলিউশন হবে না। আপনি যদি নিজের মনের মধ্যে পুষে রাখেন যে আপনার এটা ঘটে চলে গেছে, না ও কেন বুঝতে পারছে না, ও কেন কবে বুঝবে, ও কবে আমায় জিজ্ঞেস করবে না, এত অভিমান ইগো নিয়ে থাকলে হয় না। নিজেকে খুলে বলতে হয় যে আপনার সমস্যাটা কি। ঠিক, লেট আস গো নেক্সট পেজ। জয় বজরংবলী। না না, আপনি আবার পার্টির কালার ঘুরিয়ে ফেলবেন না। আমি হনুমানজিকে দেখালাম এই জন্যই যে এই মানুষটাই পৃথিবীর ফার্স্ট রিপ্রেজেন্টেটিভ। দেখে নিন ভালো করে, লিখে দিয়েছে এখানে, হি ওয়াজ দ্য ফার্স্ট মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ ইন ইন্ডিয়া। শুধু ইন্ডিয়া কেন, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বাইরেও চলে গিয়েছিল, শ্রীলঙ্কা,
শ্রীলঙ্কা অব্দি মার্কেটিং করতো, পঞ্চবটি বন অব্দি, যেখানে রাবণের বাড়ি ছিল। কিন্তু এনাকে কেন বলা হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আর হনুমানজিকে কেন আনা হলো? 40-এর সঙ্গে কি সম্পর্ক? যেহেতু হনুমানজির সঙ্গে হনুমান চল্লিশা পড়া হয়, তার জন্য। অনেকেই পড়ি না, সংকট মোচন দেবতা আমাদের। তাহলে সুতরাং হনুমান চল্লিশা যারা পড়েন বা মনে রাখেন বা জানেন, তাদের কিন্তু এই হনুমানজির কোথাও দেখলেই আবার মনে হবে আমি 40 পার করেছি। তার মানে লিঙ্ক আপ, পিকচার লিঙ্ক আপ বলা হয় একে। এই যে একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা লিঙ্ক আপ করলাম, কেন? আপনার মনে বেশি থাকবে বলে। ঠিক, ইটস এ মেমোরি ম্যানেজমেন্ট। দেন আমরা 40টাকে আরো কিভাবে মনে রাখতে পারি? এই যে হনুমান চল্লিশা, জয় হনুমান গুণগান দাতা ইত্যাদি ইত্যাদি, যারা পড়েন নিশ্চয়ই মনের জোর পান, শরীরের জোর পান অবশ্যই, নাহলে কেন সময় দেব? এখন রাস্তার মোড়ে মোড়ে রিক্সা স্ট্যান্ডে প্রচুর হনুমানজির মন্দির হয়েছে, একদম গেরুয়া সিঁদুর লাগিয়ে তাকে গড়িয়ে ফেলেছে, প্রচুর হয়েছে না? আগে এত দেখা যেত না। আর আমার দমদম চেম্বার একদম হনুমানজির মন্দিরের পেছনেই। তার জন্য আপনাদের আরো মনে থাকবে আপনি 40 পার করেছেন কি? হনুমানজিকে মনে রাখা হনুমান চল্লিশের জন্য। দেন আমরা আর 40কে কি করে মনে রাখতে পারি? ইয়েস, আলী বাবা 40 চোর। গল্পটা নিশ্চয়ই শুনেছেন, তবে সবাই এখনকার জেনারেশনের বাচ্চারা জানে না আলী বাবা 40 চোরের গল্প। সেই চিচিং ফাঁক মনে পড়ছে? চিচিং ফাঁক বলে একটা অনুষ্ঠানই ছিল আমাদের তখন, সাদা কালো টিভি, দূরদর্শনে দেখতাম আমরা, DD1, তাই তো? আর যারা এই 70 দশক, 60-এর দশক, 8-এর দশকের আছেন, তারা আলী বাবা 40 চোর তাদের বাবা মা দাদু ঠাকুমার কাছে শুনেছে। তাহলে এই 40 চোর 40 মনে থাকবে তো? আপনি কি 40 পার করেছেন? আপনার ছোট ছোট বাচ্চারা বাড়িতে হয়তো আজকে জিজ্ঞাসা করতে পারে, বাবা আলী বাবা 40 চোরের কি গল্প ছিল? বলবেন, তাহলে আরো বেশি করে মনে থাকবে আপনি ক্রস ওভার করেছেন 40। ঠিক, আর 40-এর পরেই yes, can I ask a question to you? Are you 40 now or over 40? 40 পার করেছেন? So this show dedicated for you and specially নিতু শোটা দেখবেন। আজকের এই প্রবলেম পুরোপুরি মিলছে কিন্তু, কোথায় কোথায় মিলছে, কোন কোন জায়গায়। This is the prostate gland. Actually, where's the situated prostate gland in our human body? মানুষের শরীরের মধ্যে কোথায় প্রোস্টেট গ্ল্যান্ড থাকে? আমি আমার মাউসের অ্যারোটা নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড, রাইট? এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে উপরের এই অংশটা কি? এটাকে বলা হয় ইউরিনাল ব্লাডার, রাইট? এর উপরে এই যে দুটো পাইপ চলে গেছে কিডনির সঙ্গে কানেক্ট, তাহলে কিডনি থেকে ফিল্টার হয়ে এসে ইউরিনাল ব্লাডারে জমে, এখান থেকে ইউরেথ্রার মাধ্যমে ইউরিন বেরিয়ে এসে আমাদের এক্সিট হয়। ঠিক, তাহলে এখনো পশ্চিমবাংলার প্রচুর মানুষ জানেন, এখনো তারা পুরুষ মানুষদের টেস্টিসকে এখনো প্রোস্টেট ভেবে বসে থাকে। ইয়েস, ডাক্তার বলে দিয়েছে প্রোস্টেট, আর তার স্ত্রী সঙ্গে এসেছে, আসার পর ডাক্তারবাবু স্বামী তো পোস্টেটে কোনো প্রবলেম নাই, ছোট হয় নাই বড় হয় নাই, তাহলে এইটাকে ডাক্তারবাবু বলে দিল যে বড় হয়ে গেছে, আমি দেখছি ভালো করে চেক করি কিন্তু না একদম ঠিক আছে। তো মানে এইরকম পাবলিক নিয়ে শো করতে হয়, আবার তাদেরকে চিকিৎসা করতে হয়। সো আজকে ক্লিয়ার করে নিন, না টেস্টিসটা প্রোস্টেট নয়, প্রোস্টেট ইউরিনাল ব্লাডারের ঠিক নিচে থাকে, লাইক দ্যাট। দেখুন আমি আপনাকে আরো ভালো করে দেখাচ্ছি। ইয়েস, ফলো আপ দ্য নেক্সট পিকচার। এই যে চোঙার মতো উপরের অংশটা দেখছেন, আমি আবার মাউস দিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন লেফট সাইড, এই লেফট সাইডের এইটা হচ্ছে ইউরিনাল ব্লাডার। দিস ইজ দ্য ব্লাডার, জলের ট্যাঙ্কি আমাদের শরীরে। এখান থেকে এই যে বাইরের কমলা লেবুর মতো একটা খয়েরি অংশ দেখছেন, এইটাকে বলা হয় প্রোস্টেট। প্লিজ ডোন্ট কম্পেয়ার উইথ দ্য টেস্টিস। প্রোস্টেট ইজ আদার গ্ল্যান্ড অ্যান্ড টেস্টিস ইজ আদার গ্ল্যান্ড, রাইট? গুলিয়ে ফেলবেন না।
আর এই প্রোস্টেটের মাঝখান দিয়ে গেছে আমাদের ইউরিন বের হবার পাইপটা। যখন প্রোস্টেট এনলার্জ হয়ে যায়, ডান দিকে চিত্রে আসুন, দেখুন এই স্ফীত হওয়া পাইপটা কেমন চেপে গেছে মাঝখানটায়। ঠিক এই জিনিসটা হয় বলেই আমরা বাথরুম করতে গেলে বারবার বাথরুম করতে হয়, অথবা একটুখানি বাথরুম হলো তখন মনে হয় আমাদের যে আমাদের বোধহয় ইউরিনটা শেষ হয়ে গেছে, বাড়ি চলে যাই, ঘরে চলে যাই। কিন্তু দেখা গেল যে না, আবার ইউরিন পাচ্ছে। কেন? কারণ এইখানটা যে চাপা আছে, এই জায়গাটা চেপে থাকার জন্য এই ট্যাঙ্কির মধ্যে যে জলটা আছে সেটা বেরোবার জায়গা পাচ্ছে না। ক্লিয়ার? যেতে পারি নেক্সট পেজে। ইয়েস, এখানে আরো ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি যে প্রোস্টেট লেফট সাইড পিকচার ইজ দ্য নর্মাল, কোনো সমস্যা নেই। তার ভিতর দিয়ে ইউরিনাল ব্লাডার থেকে ভেতর দিয়ে ইউরিন পাস করার জায়গাটা দেখুন একদম স্মুথ, ঠিক আছে। আর ডান দিকেরটা কি হয়েছে? একদম চেপে গেছে। আচ্ছা, এই পাশের প্রোস্টেট গ্ল্যান্ডটা নর্মালটা, লেফট সাইডেরটা নর্মাল আছে বলে একরকম, আর ডান দিকেরটা দেখুন কেমন তুলোর পিঁজের মতো হয়ে আছে না? তাহলে এই সমস্যাটা কি কেন দেখাচ্ছে? কারণ এখানে এটা প্রোস্টেট এনলার্জ হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। আর এনলার্জ হয়ে গেছে বলে তার ভেতর দিয়ে যে পাইপটা গেছে সেই পাইপটা চেপে গেছে, যার ফলে পুরুষ মানুষরা ইউরিন করতে গেলে খুব জোর করে প্রেসার দিয়ে ইউরিন করতে হয়, এবং ইউরিন করে আসার পর আবার বারবার ইউরিন পায়। এবং যদি ইউরিন পেয়ে যায় রাস্তায়, আপনি আর ধরে রাখতে পারবেন না। আপনি রানিং ট্রেন হোক, রানিং বাস হোক, আপনি দেখবেন নেমে পড়েছেন। কেন? ইউরিন আর ধরে রাখতে পারছেন না। আনকন্ট্রোল ইউরিনেশন বলা হয় একে। এই রাতে বারবার যাওয়াটাকে কি বলা হয়? ফ্রিকোয়েন্ট ইউরিনেশন। রাইট? ক্লিয়ার হচ্ছে? নেক্সট যাই। বোঝাতে পারছি আমি? হোয়াট ইজ প্রোস্টেট? দিস ইজ দ্য প্রোস্টেট প্রবলেম। আজকে কমপ্লিট ডিসকাশন করব আমরা যে প্রোস্টেট থেকে আর কত ধরনের সমস্যা ঘটে যেতে পারে একটা 40 বছরের পরের পুরুষ মানুষের জন্য। তাই 40 দিয়ে শুরু করেছিলাম। এবার বোঝা যাচ্ছে যে 40 পার হওয়ার পর একটা পুরুষ মানুষকে কতটা সাবধানে থাকতে হয়। তার যদি প্রোস্টেট প্রবলেম হয়ে যায়, তার বাকি লাইফটা ইজ হেল, ফিনিশড। সো ডোন্ট ওয়ারি, লিসেন দ্য ডিসকাশনস মাইনিউটলি। ওকে, নেক্সট পেজ। এখানে কালার পিকচার এনেছি, অ্যানাটমি। দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পিকচার অফ প্রোস্টেট। এই অরেঞ্জ কালার কমলা লেবুর মতো অংশটা, এইটা হচ্ছে প্রোস্টেট। বোঝাতে পেরেছি? আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখালাম, এখন কালার দেখাচ্ছি। আর উপরের এই যে নারকেলের মতো অংশটা দেখছেন, দিস ইজ ইউরিনাল ব্লাডার। এইখান থেকে এর মাঝখান দিয়ে এই পাইপটা এসেছে, কানেকশন বুঝতে হবে। ওয়ারিং যদি বুঝতে না পারেন, আপনি কোনোদিন ইলেকট্রিক মিস্ত্রি হতে পারবেন না। তার কোথা দিয়ে গেছে আর কি প্রবলেম হতে পারে। ঠিক? নেক্সট যাই। ইয়েস, দিস ইজ হোল অ্যাবডোমেন অ্যানাটমিক্যালি পিকচার। উপর থেকে কিডনি থেকে দুটো পাইপ ইউরেথ্রা নেমেছে, নেমে ওখান থেকে ইউরিনাল ব্লাডার থেকে এই হচ্ছে প্রোস্টেট থেকে এখান দিয়ে এক্সিট হচ্ছে বাই পেনিস। ঠিক আছে? দিস ইজ দ্য রিয়েল পিকচার। এই ধরনেরই আমাদের পুরুষ মানুষদের শরীরে টোটাল নেফ্রোলজি যে সিস্টেমেটিক ব্যাপারটা আছে, সেটা এইটুকু জায়গার মধ্যেই সীমাবদ্ধ। ঠিক? নেফ্রো প্রবলেম তার মানে কিডনি থেকে আপ টু ইউরিনালস অব্দি যে কোনো জায়গায় প্রবলেম হতে পারে, খুঁজে বের করো। তার জন্য ইউএসজি সিটি স্ক্যান, সিটি স্ক্যান জরুরত হতে পারে, প্রয়োজন হতে পারে। নেক্সট যাই। নর্মাল ওয়েট প্রোস্টেট 20 থেকে শুরু, 20 থেকে 25 গ্রামের মধ্যেই হবে একটা প্রোস্টেটের ওজন। কত? 20 থেকে 25 গ্রাম। আপনি আল্ট্রাসোনোগ্রাফি করার পর সে কিন্তু আপনাকে এটার মেজারমেন্ট অ্যান্ড ওয়েট দেবে। যদি দেখেন যে 50 গ্রাম 55 গ্রাম দেখাচ্ছে, ইটস এ এনলার্জ প্রোস্টেট। আপনাকে বুঝে যেতে হবে এটা বড় হয়ে গেছে, আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। ইউ হ্যাভ নিড ট্রিটমেন্ট। বাড়িতে বসে থাকলে ওই সস্তা কিছু ওষুধ খেয়ে আপনি ভাবলেন যে না, আমি তো 3 মাস ওষুধ খাচ্ছি, সেরে যাব। নেভার। ভুল। আপনি ঠিক ওই চাষির মতো, আশায় বসে বসে যে চাষিটি মারা গিয়েছিল তার মতো অবস্থা হবে। আশায় চাষি মারা যাবে। এরপর যে কি ট্রিমেন্ডাস প্রবলেম এসে যেতে পারে, ইউ কান্ট ইমাজিন দ্যাট। সো এটাকে একদম টলারেট করবেন না।
অ্যাভয়েড করবেন না, নেগলেক্ট করবেন না, রাইট? এটা নেগলেক্ট করার বিষয়বস্তু নয়। একটা পুরুষ মানুষের বাকি জীবনটা এনজয়ফুল কাটাবার জন্য প্রোস্টেট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অর্গান ইন আওয়ার বডি, রাইট? সো মে আই গো নেক্সট পেজ? ওকে। ফাংশন। এখনো অনেক বাঙালি আমরা জানি না যে প্রোস্টেটের কাজ কি। প্রোস্টেটের কাজ হচ্ছে প্রোডাকশন অফ সেমিনাল ফ্লুইড। আমাদের পুরুষ মানুষদের শরীর থেকে যে সিমেন্স বের হয়, সেই সিমেন্সের প্রোডাকশন তৈরি হয় প্রোস্টেটের ঘরে। তাহলে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? নেক্সট, একটা মানুষের সিমেন্স পাতলা হবে না গাঢ় হবে, কতটা পরিমাণ থাকবে, টোটালি ডিপেন্ড করছে এই আমাদের প্রোস্টেটের উপর। সেকেন্ড লাইন, সাপ্লাইজ নিউট্রিশন টু দ্য স্পার্ম। আপনার যে বীর্য যাকে বলা হয় বাংলায়, ঠিক? স্পার্ম, সিমেন্স, এইটার মধ্যে নিউট্রিশন আছে কিনা, এটা উপযুক্ত পুষ্টিকর কিনা, তার মধ্যে সিমেন্সের মধ্যে যে শুক্রাণুরা থাকে স্পার্ম, তারা স্বাস্থ্যবান কিনা, তাদের গায়ে জোর আছে কিনা, তারা দৌড়াতে পারবে কিনা, এইটা জানার দরকার আছে, তাই তো? তাহলে এই টোটালটাই প্রোডাকশন করে প্রোস্টেট। তাহলে আপনার কতটা সিমেন্স প্রোডাকশন হবে সেটা ডিপেন্ড করছে। সিমেন্সের মধ্যে যে স্পার্ম আছে, শুক্রাণু, সেগুলো স্বাস্থ্যকর কিনা, এটাও কিন্তু ডিপেন্ড করছে, প্রোস্টেট প্রোডাকশন দেয়। তাহলে টুডে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন, সো ডোন্ট গো এনিওয়্যার প্লিজ। আজকের এই অনুষ্ঠানটা ভীষণ ইম্পর্টেন্ট যারা 40 বছর পার করেছেন তাদের জন্য। আমি আর এর আগেও এই শোটা করেছি, কিন্তু মাঝের মধ্যে ফর রিমাইন্ডার, হ্যামারিং, ইয়েস, আপনাদের একটু হ্যামারিং না করলে ভুলে যাবেন। মানুষ তো ভুলাক্কার, ভোলার জন্যই আমরা আছি, তাই না? যাতে ভুলে না যান তার জন্যই। চলুন তৃতীয় লাইনে যাই। উইদাউট দিস ফ্লুইড দ্য স্পার্ম উড নট সার্ভাইভ দেয়ার জার্নি। তাহলে যারা বাবা হতে চাইছেন তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই প্রোস্টেট ছাড়া আমাদের যে স্পার্ম আছে তাদের গতিবিধি, আই মিন ভেলোসিটি, গতিবিধি উৎপাদন করে এই প্রোডাকশন। সে কত জোরে দৌড়াবে, দৌড়ে গিয়ে আমি যে বাবা হতে চাইছি ফর ইন্টারকোর্স, সেখানে গিয়ে ইউটেরাসে ওই যে ওভ্যাম ওয়েট করছে সেখান অবধি পৌঁছাতে পারবে কিনা, সেই ওভামের খোলক যেটা আছে কভার, সেটাকে হিট করে ক্র্যাক করতে পারবে কিনা, তার ভেতর প্রবেশ করতে পারবে কিনা, এই যে ক্ষমতার দরকার হয় একটা স্পার্মের, ওয়ান স্পার্ম, সেই স্পার্মের সমস্ত শক্তিটা যোগান দেয়, গতিবেগ যোগান দেয় এই প্রোস্টেট। না হলে যদি 40 বছরও প্রবলেমটাকে না সারাতে পারেন, এই কাকাবাবুর মতো অবস্থা হবে কিন্তু। কাকাবাবু এখন মাথায় হাত দিয়ে কাঁদছে, আর তখন মাথায় হাত দিলে কিছু হবে না, বোঝা যাচ্ছে? সময় থাকতে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন। বেশি অবহেলা করলে দাঁত একদিন সব চলে যাবে, ওই আর্টিফিশিয়াল দাঁত লাগিয়ে খাবার খেতে হবে। তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন, সময় থাকতে মর্যাদা দিন, এত অবহেলা করবেন না। ওকে, তাহলে কাকাবাবুর মতো যেন অবস্থা না হয়ে যায়। আর যাদের বাড়িতে এমন বয়স্ক মানুষদের এই সমস্যা হয়ে গেছে অলরেডি, তাদের জন্য বলে দিই, বসে থাকবেন না ব্যাপারটা নিয়ে। আমি জানি অনেক বড় বড় জায়গায় ইনফ্লুয়েন্স আছে আপনার, আপনি অনেক দামি ডাক্তার দেখিয়ে দিতে পারেন, বাট আই ওয়ান্ট প্রবলেম, এই সলভনেস চাই। এটা যদি আপনি সলিউশন করতে না পারেন, সলভ করতে না পারেন, আপনার এই বড় বড় ইনফ্লুয়েন্স যত আছে এটা পুরো জলে চলে যাবে। বড় বড় ডাক্তার, বড় বড় হসপিটাল, আরো বড় জায়গায় যাবেন, সলিউশন দরকার, ক্যান্সার না হয়ে যায়। ইমাজিন ইট। কারণ খুব সহজভাবে প্রোস্টেট ক্যান্সারটা কিন্তু হয়ে যায়। তাই পুরুষ মানুষদের জন্য এত ইম্পর্টেন্স নিয়ে বলছি, অনুষ্ঠানটা শেষ অবধি দেখুন।
আপনারাও ভালো থাকবেন। আমার কোনো স্বার্থ নেই এতে, আপনাদের ভালো রাখার ব্রত নিয়েছি, সেটাই করি, ওটাই আমার রোজ ডিউটি। ওতেই খেতে পাই ডাল ভাত জোটে, তাহলে মানুষকে ভালো রেখেও যদি ডাল ভাত জুটে যায়, এর থেকে আর কি করার আছে বলুন তো? আমার কোনো স্বার্থ নেই এতে। আপনি যদি মন দিয়ে শোনেন, আপনি অনেক কিছু জানবেন যেটা জানতেন না। ওই যে বললাম, পশ্চিমবাংলার এখনো অনেক মানুষ জানে টেস্টিস মানে প্রোস্টেট। ঠিক, যাই নেক্সট পেজ। সো লেডিস এন্ড জেন্টলম্যান, ইমাজিন দ্যাট আমি এই দশায়, কাকাবাবুর যে অবস্থা, এই দশায় যেন আপনাদের দেখতে না হয়, ওই দিনটা যেন আপনাদের না আসে আর। এই যে দেখছেন বিভিন্ন জায়গার বিভিন্ন স্টেটের মানুষগুলো, এরা সবাই দে আর এভরিবডি 40 বছর পার করেছে। কেউ গুজরাটি আছে, কেউ কেরালার আছে, কেউ কর্ণাটকের আছে, কেউ মহারাষ্ট্রের আছে, কেউ কলকাতার আছে, সবাই কিন্তু 40। কিন্তু কাকে দেখে বুঝবেন এদের প্রোস্টেটের প্রবলেম আছে? বিকজ এটা বাইরে থেকে সিমটম বোঝা যায় না, এটা সেই মানুষটাই নিজে নিজেই রিয়েলাইজ করতে পারবে যে হ্যাঁ, তার প্রোস্টেট প্রবলেম হতে চলেছে বা হয়ে গেছে। নেক্সট। সো আঙ্কেল, मैं हूं ना, চিন্তা করার কিছু নেই। এই বয়স্ক এরকম অনেক মানুষ আছে যারা এই সমস্যায় ভুগছে, কিন্তু আছে, সবাই জানে ওই ট্রিটমেন্ট তো হচ্ছে, ডাক্তারের কাছে যায়। কি ট্রিটমেন্ট হচ্ছে খোঁজ নিন। ডাক্তারের কাছে যাবার পর তার ভালো হবার রেশিওটা কি, কতটা ইনক্রিজ আর কতটা ডিক্রিজ ডিজিজটা, তার কি আর ব্লাড আসছে ইউরিনের সঙ্গে? খোঁজ নিন। যদি খোঁজ না নেন, কারণ ছেলে মেয়েদেরই দায়িত্ব, তার বাবা এই সমস্যাগুলো জানে না তো, সে বাবার জানা সম্ভব নয়, বিকজ হি ইজ নন মেডিকেল পারসন। তাহলে আপনার দায়িত্ব পড়ে যায় যে আপনার বাবারা ভালো আছে কি না, তার কি এই সমস্যাটা বেড়ে চলেছে? যদি বেড়ে চলে, তার সলিউশন করুন। না বলবেন না বাবা তো ডাক্তার দেখায়। আরে সবাই ডাক্তার দেখায়, দেখেন না আমার টক শোতে বড় বড় ডাক্তার দেখাইছি, 10-12টা ডাক্তার দেখানো হয়ে গেছে, তাহলে আবার ফোন করেছেন কেন? তাহলে আবার ফোন করেছেন কেন? আমার সঙ্গে কি একটু গল্প করবেন বলে? নিশ্চয়ই না। প্রবলেমটা আপনার যায়নি, আই আন্ডারস্টুড দ্যাট। আর প্রবলেমটা যেতে পারে না। আর যদি অপারেশন করে ফেলেন, ইটস ব্লান্ডার। কথায় কথায় অপারেশন, আই ডিসলাইক দ্যাট। তার রেজাল্ট কি? আপনাকে একসময় স্বীকার করতেই হবে অপারেশনটা না করলে হতো, তাই না? ভাবুন, আপনার বাবা মার দায়িত্ব আপনার। বিয়ে হয়ে পরের ঘরে চলে গেছেন বলে হাত গুটিয়ে বসে পড়বেন না, বাবাটা আপনার, ঠিক না? তাহলে একটু খোঁজ খবর নেওয়া যায় কেমন আছে। না একটা ট্রিটমেন্টে আছে, সো কনভার্ট দ্য ট্রিটমেন্ট। ভালো থাকতে হবে। পৃথিবীর কোনো ডাক্তার কাউকে কেউ কিওর করতে পারে না, পুরো সারিয়ে ফেলতে পারে না। পারি না, বলুক না কোন ডাক্তার আছে যে পৃথিবীর সব রোগকে কিওর করে দিচ্ছে। হয়, ভালো রাখতে পারি। মানুষটা থাকুক বটগাছ, যতদিন আছে বাবা বলে ডাকতে পারবেন, শুধু এইটুকুর জন্যই। রাগ অভিমান সে তো থাকবেই, তাই না? নেক্সট পেজ। এই বয়সে খাওয়ার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য খাওয়া। এই বয়সে যারা আছেন মোটামুটি 65 or 70-তে রান করছেন, অর 75, তাদের জন্য বলে দিচ্ছি ওই খাই খাই করবেন না ছোটবেলায় ইয়াং বেলায় যেগুলো খেয়ে এসেছেন। এখন খাদ্য তালিকাটা একটু চেঞ্জ করতে হবে, কারণ এখন আর খাওয়ার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য খাওয়া। মনে থাকবে? নেক্সট যাই। না হলে এই বারবার বিছানায় শুতে গিয়ে দেখবেন বারবার বাথরুমে যেতে হচ্ছে। আপনার ওয়াইফের সঙ্গে অশান্তি লেগে যেতে পারে। কাজ নাই তোমার, রাত্রিবেলা শোবার পরই তোমার যত ওই বাথরুম যাওন লাগে, কেন কি হয়েছে তোমার? আর যদি কিছু হয়েই থাকে ডাক্তার কাছে যাও না কেন? আমার ঘুমের ডিস্টার্ব হয়তো, বারবার লাইট জ্বালো আর বাথরুম যাও, কবার যাইতে লাগে। এই কথা কিন্তু হয়েছে। আপনার মিসেসের সঙ্গে এই ঝগড়াটা হয়েছে যদি আপনার প্রোস্টেট প্রবলেম হয়ে থাকে। হচ্ছে এরকম ঝগড়া?
আপনার মিসেস ঘুমিয়ে পড়েছে, তারপর আপনি বারবার লাইট জ্বালাচ্ছেন, বাথরুমে যাচ্ছেন, আবার দরজা ক্যাঁচ করে দরজা খুললেন, আবার বাথরুমে দরজা বন্ধ করলেন। এই যে শব্দ রাতের বেলা, কার ভালো ঘুম হয় বলুন তো? আচ্ছা, আপনার নয় প্রবলেম হয়েছে, প্রবলেমের জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন না কেন? নিজেরা ডাক্তারি করছেন কেন? ও এমনি ঠিক হয়ে যাবে। এমনি কিচ্ছু ঠিক হয় না, ঠিক করাতে হয়। ঠিক, তাই বলছি বি ওয়্যার। এই দৃশ্যটা দেখে কি মনে হচ্ছে? এরকম ঘটে না? ঘুমোতে যাবার পরেই বা আবার দৌড়, আবার দৌড়, আবার বাথরুম, টয়লেট করে আসার পর উফ বাবা এবার ঘুমটা আসবে, আবার বাথরুম। না হলো না তো? তাহলে কোন স্ত্রী পাশে শুয়ে রেগে যাবে না? এ কি হয়েছে কত তোমার? আজ আমারে আমি শুনতে চাই। তোমার এই সারাদিন ঠিক থাকো, তুমি রাত হইলে আমার পাশে শোবার পরে তুমি বারবার বাথরুম যাওন লাগে কেন? প্রবলেম কেন অশান্তি করছেন নিজের ঘরে? এবার আপনি বলবেন স্যার এতে আমার কি করার আছে? অনেক কিছু আছে। একটা ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, যারা প্রোস্টেট নিয়ে ট্রিটমেন্ট করে, যারা প্রোস্টেটটা বোঝে, যারা প্রোস্টেটের গতিবিধি বোঝে, যারা প্রোস্টেটের ট্রিটমেন্টটা জানে। খুঁজুন, ফাইন্ড আউট দ্য ডক্টরস। এটাই তো কাজ। বিয়ে করার আগে যেমন একটা সুন্দর বর বা সুন্দর একটা বউ খুঁজে বের করতে হয়, যে হ্যাঁ ঠিকঠাক সংসার করা যাবে তো, ভালোভাবে চলবে, কেউ কেউ ফেল, তেমনি জীবনে একটা ভালো ডক্টরের প্রয়োজন আছে, যে হ্যাঁ এনার কাছে গেলে প্রবলেমটা সলভ হবে তো, নাকি ভুগতে হবে। এরকম ভোগান্তির ডক্টর অনেকের জীবনে পড়ে গেছে। যেমন কতজনের জীবনে কত খারাপ হাজব্যান্ড আছে কোনো যোগাযোগ নেই, কতজনের জীবনে কত খারাপ ওয়াইফ আছে কোনো যোগাযোগ নেই। ডিসকানেক্ট। তাহলে জীবনে আর একটা চান্স, ভালো ডক্টর একজন চাই, যেখানে আপনার পরিবারকে ভালো রাখতে পারবে, আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনবে, তাই না? নেক্সট পেজ। রাতের বেলা যারা একা থাকেন, দুশ্চিন্তা এমনি ভাবে বসে থাকেন, হলোটা কি আমার সারা রাত ঘুম হয় না, আমি তো সারা দিন ঠিক থাকি। সত্যিই তাই, বিশ্বাস করুন। এই রুগীগুলোর সারা দিনে কোনো সমস্যা নেই, খালি একটাই প্রবলেম, ইউরিন পেলে ধরে রাখতে পারে না। যেখানেই থাকুক দৌড়ে গিয়ে একদম টয়লেট অব্দি দৌড়াতে হয়। বাথরুম কোথায়, বাথরুম কোথায়, ভাই কি আছিস, বেরো ভাই, আমি আর দাঁড়াতে পারছেন না, জামা কাপড়ে হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। হয়তো এরকম অনেক পুরুষ মানুষ আছে যারা জামা কাপড়ে করে ফেলছে ইউরিন, ধরে রাখতে পারে না বলে, বিকজ দে হ্যাভ নো এনি কন্ট্রোল পাওয়ার ফর ইউরিনেশন। কি লজ্জার ব্যাপার বলুন তো? বন্ধু বান্ধব সবাই হাসাহাসি করবে, কি রে তুই নিমন্ত্রণ বাড়ি যাবি, তোর তো যাওয়া একদম উচিতই না, তুই তো 2 মিনিট ছাড়া বাথরুম খুঁজবি, তুই এক কাজ কর একটা জলের বোতল সঙ্গে রাখ, বলে ফেলে না বন্ধুরা? বলছে। এই লজ্জার হাত থেকে বাঁচতে গেলে প্রোস্টেটের ট্রিটমেন্টটা করতে হবে। আপনার প্রোস্টেটের প্রবলেম হচ্ছে, তাই এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা এইবার একটা কথা বলি, যে মহিলারা শুনছেন আজকে এই শোটা, তারাও বলছে আচ্ছা আমাদেরও তো এরকম আনকন্ট্রোল ইউরিন হয়ে গেছে, বা বিছানা থেকে নেমে বাথরুম অবধি যেতে পারি না, যেতে যেতে ইউরিন হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছে না। তাহলে আমাদের তো ডাক্তারবাবু বললেন প্রোস্টেট নেই, তাহলে আমাদের কেন হচ্ছে? গুড কোশ্চেন, গুড কোশ্চেন। ইয়েস, এরকম অনেক মহিলা আছে যাদের ইউরিন পেয়ে গেলে ধরে রাখতে পারে না, একদম দৌড়ে, ঠিক এই পুরুষ মানুষগুলোর মতোই। যাদের প্রোস্টেট প্রবলেম আছে তাদের যেমন হয়, তাদের আবার কিছু আছে মহিলাও। এটা হয়েছে আপনাদের নার্ভ প্রবলেম, কারণ আমরা ইউরিনটাকে কন্ট্রোল করি বাই নার্ভ। আর আপনি ভেবে দেখুন, আপনার বোধহয় নর্মাল ডেলিভারি হয়েছিল যখন বাচ্চা হয়। এই নর্মাল ডেলিভারি হওয়া বাচ্চাদের হওয়ার ফলে সেই মহিলাগুলোর এই ধরনের আনকন্ট্রোল ইউরিন হয়ে যায়, কিন্তু সেটা খুব ইজিভাবে আবার কন্ট্রোলও করে দেওয়া যায়, ইজিভাবে। কিন্তু প্রোস্টেট প্রবলেম থেকে পুরুষ মানুষদের যে সমস্যাটা হচ্ছে, সেটা কিন্তু এত সহজে নয়। তা থেকে মিনিমাম 3 থেকে 4 মাস কমপ্লিট ট্রিটমেন্টে থাকতে হয়। ক্লিয়ার? আরেকটা কথা বলে দিই, যারা ফোন করছেন বা করতে চাইছেন, যাদের আমার গল্পের সঙ্গে আপনার কথা মিলে গেছে, তাদেরকে বলছি আমি, নিচের যে 2টি নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারটা কল করুন, দেখুন আপনার জীবনটা বদলে যাবে। নিচের নাম্বারে কল করুন, সরাসরি না, কেমন? কারণ সরাসরিতে ফোন না, এই শোতে আর পাওয়া যাবে না। নিচের নাম্বারে কথা বলুন, তাহলে কথা হবে। যদি আমার এই আজকের অনুষ্ঠানের সঙ্গে আপনার জীবনের খানিকটা ঘটনা মিলে যায়, আপনি প্রোস্টেট প্রবলেমে ভুগছেন, আমরা আছি, অলওয়েজ আই এম উইথ ইউ। যাই নেক্সট পেজ।
এনলার্জ প্রোস্টেট। একদম বড় করে সিঙ্গেল পিকচার নিয়ে এসেছি। এই ওপরটা হচ্ছে ইউরিনাল ব্লাডার, এই ঠিক এই জায়গা দিয়ে আমাদের ইউরিনটা বেরিয়ে আসে, ঠিক আছে। আর প্রোস্টেটটা বড় হতে হতে এমন চেপে গেছে, এই দেখুন অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে এই জায়গাটা পাইপটা চেপে যাচ্ছে। মূত্র নালী বলা হয় বাংলায়, মূত্র নালী। এই জায়গাটা চেপে গেছে বলেই আপনি বারবার আপনাকে ইউরিন যেতে হয়। এরপর কি হবে ঘটনাটা, আপনি ইউরিন করতে গেলেন, কোমোডের মধ্যে হয়তো ইউরিন করতে গেছেন, গিয়ে দেখলেন কোমোড অব্দি আপনার ইউরিনের স্পিড পৌঁছাচ্ছে না, আপনার পায়ের কাছে পড়ছে। তাহলে ডান দিকে চিত্তে দেখুন, একটা 30 বছর 40 বছরের আগের ইয়াং আর একজন বয়স্ক মানুষ, দুজনের ইউরিনের স্পিড দেখুন। রাইট সাইড পিকচার, দুটি যে পুরুষ মানুষকে দেখাচ্ছি, একজনের ইউরিনের স্পিড দেখুন কোথায়, আর যার প্রোস্টেট প্রবলেম হয়ে গেছে তার স্পিড দেখুন। তার মানে এই যে বাঁদিকে চিত্রে দেখানো হচ্ছে যে আপনার ইউরিনের স্পিডটা, ভেলোসিটিটা, গতিবেগটা ধীরে 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 ডিক্রিজ করে দেখবেন দু পায়ের মাঝখানে ইউরিন পড়ছে আর দূরে যাচ্ছে না। বোঝার আছে, বুঝতে হবে ব্যাপারগুলো। নেক্সট যাই। সমস্যা কি কি হয় ভালো করে শুনবেন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এক হচ্ছে অ্যান আর্জেন্ট নিড টু ইউরিনেট। আপনার ইউরিন পেলে আপনি ধরে রাখতে পারবেন না, আর্জেন্ট হিসেবে দৌড়াতে হবে, যেটা হচ্ছে সব মানুষের। সেকেন্ড প্রবলেম, ডিফিকাল্টি স্টার্টিং ইউরিনেশন। ইউরিনটা যখন শুরু করতে যাবেন ভীষণ কষ্ট করে ইউরিনটা হবে, মনে হচ্ছে যেন সব আটকে গেছে ভিতরে আর কোনোভাবে ইউরিনটা বাইরে আসছে না। কেন? এত প্রেসার দেওয়া সত্ত্বেও। ইন্টারাপ্ট ইন দ্য ইউরিনারি স্টিম। আপনার ইউরিনের যে স্পিডটা ছিল সেটা ইন্টারাপ্ট হয়ে যাবে, আর আস্তে আস্তে দেখবেন ড্রপ ড্রপ করে ইউরিন হচ্ছে এবং আপনার পায়ের কাছে, নালে দু পায়ের ফাঁকে, ঠিক। 4 নম্বর প্রবলেমে যাই, উইক ইউরিনারি স্ট্রিম। খুব দুর্বল ক্ষীণভাবে আপনার ইউরিন হতে থাকবে, পারবেন থাকতে। ফ্লিং ব্লাডার স্টিল ফুল। ইউরিন করে আসার পরেও আপনার অনুভূতিতে হবে, অনুভব হবে, মনে হবে যে আপনার ব্লাডার এখনো ফুল আছে, আপনাকে গিয়ে আবার ইউরিন করে আসতে হবে। ফ্রিকোয়েন্ট ইউরিনেশন স্পেশালি অ্যাট নাইট। রাতের বেলায় বারবার ইউরিনে যাওয়ার সিমটম দেখা যাবে। So ladies and gentlemen, these are very important topic in prostate problem. যাদের প্রোস্টেট প্রবলেম হয়ে যাচ্ছে তাদের সেক্সুয়াল ডিসঅর্ডার হতে থাকবে, সিমেন্সের কোয়ালিটি আরো খারাপ হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, জলের মতো হবে এবং বেশিক্ষণ ধরে টাইমিং রাখতে পারবেন না, ফাস্ট ডিসচার্জ হয়ে যাবে তাদের। এগুলো প্রতিটা পুরুষ মানুষের ঘটছে। যাদের ঘটছে তাদেরকে আবার বলছি প্রোস্টেটটাকে চেক করান। এবার বলবেন দূর বাবু এটা কিভাবে চেক করব? জাস্ট একটা ইউএসজি, only do a USG। তাহলে সেক্সুয়াল ডিসঅর্ডার একটা বিগ পার্ট একটা পুরুষ মানুষের জন্য। তখন নিজেকে পুরুষ মানুষ বলে মনেই হয় না, মনে হয় এত বড় বড় ডাম্বেল নিয়ে বড় ফিগার করেছি হারকিউলিসের মতো, আর শেষে সেক্সুয়াল ডিসঅর্ডার। কোনো মেয়ে বিয়ে করবে, যদি বিয়ে করে থাকেন ডাইভোর্স হয়ে যাবে, পালিয়ে যাবে সে। হচ্ছে প্রচুর, আর প্রচুর ডাইভোর্স হয়ে গেছে অবধি। তাই যারা এই সমস্যায় ভুগছেন আমি বারবার তাদের রিমাইন্ডার দিচ্ছি যে এই ধরনের সেক্সুয়াল ডিসঅর্ডার, বেশিক্ষণ ধরে রাখতে না পারা নিজের সেক্সকে, ফাস্ট ডিসচার্জ হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলোকে কন্ট্রোল করবে যখন আপনার প্রোস্টেটটা ভালো থাকবে। ক্লিয়ার?
এবং আরো একটা বলি, যারা ভীষণভাবে বাবা হওয়ার চেষ্টা করছেন প্রথম ম্যারেজ করে, যদি প্রোস্টেট ঠিকঠাক না থাকে আপনি বাবা হতে পারবেন না। ধরুন একটু লেট ম্যারেজ হয়েছে, আফটার 40, হতেই পারে, হতে পারে না, হতেই পারে। তো আফটার 40 আপনার এজ, করতে দেরি হয়ে গেছে, ভুলে গিয়েছিলেন হয়তো বিয়েটা করতে হয়, ভুলে গেছেন। হয়তো মনে হচ্ছিল আপনার জীবনে শুধু সুখ শান্তিটাই বড় কথা নয়, অশান্তিরও দরকার আছে, তাই আপনার 40-এর পরে মনে হলো জীবনে একটু অশান্তি ডেকে আনি, তাই আপনি একটা বিয়ে করে ফেললেন। কিন্তু তারপরে তো আবার নেক্সট ঘটনা, ফ্ল্যাশব্যাক। আসল দুর্ঘটনাটা তারপর 40-এর পরে গিয়ে দেখছেন আপনি কোনোভাবেই সেক্সুয়াল পারফরমেন্সে পোক্ত নয়, আপনি পিছিয়ে পড়ছেন, আপনার সঙ্গে একটু 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 করে অশান্তি হতে শুরু করছে, আর অশান্তিটা আস্তে আস্তে ডিস্টেন্স হচ্ছে, সম্পর্কের ডিস্টেন্স হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী ওই নামমাত্র এক ছাদের নিচে থাকা হয়, কিন্তু मजबूर ये हालात इधर भी है उधर भी, तन्हाई की एक रात इधर भी है उधर भी, कहने को बहुत कुछ है मगर किससे कहें हम। কাউকে বলতে হবে না, ডক্টরকে গিয়ে বলুন। ঠিক, নেক্সট যাই। এই হচ্ছে তার চিত্র। যারা এই সমস্যায় ভুগছেন, স্বামী স্ত্রী দুজনে ডান দিক বাঁ দিক উত্তর আর দক্ষিণ মুখে মুখ করে শুয়ে পড়েন, তাদের লাইফের 12টা 5 হয়ে গেছে। একদম মানতে হবে, যেটা বাস্তব আপনাকে মানতে হবে। আপনি লজ্জা পেয়ে উঠে চলে গেলে হবে না, বিকজ ইউ আর ফেল্ড ইউর ফ্যামিলি লাইফ, ইউ আর নট হ্যাপি। আপনি আপনার স্ত্রীকে নিয়ে হ্যাপি নন, তাই তো? প্রবলেম কোথায়? তবু একটা ডক্টরকে দেখাতে পারেন না? নিজের স্ত্রীকে, নিজের সেই মনের মানুষটাকে যদি খুশি রাখতে না পারেন, আপনি লাইফে কিছু করতে পারলেন না। কি হবে এত টাকা পয়সা, কি হবে আপনার হারকিউলিস বডি, কি বা এত জিম করে, সব বেকার হয়ে গেল, তাই তো? সো কারেকশন দ্য প্রোস্টেট প্রবলেম। সো নেক্সট ডিউটি, ইমিডিয়েট ট্রাই টু কন্ট্যাক্ট with any nearest doctor. ঠিক আছে? এখন ইম্পর্টেন্ট অনেক পার্ট আছে, এখন উঠে যাবেন না, দেখতে থাকুন। So, prostate gland is also sexual organ. আমাদের সেক্স অর্গানের সঙ্গে প্রোস্টেট অলসো পুরোপুরি অ্যাটাচমেন্ট, জড়িত। তাই প্রোস্টেটকে সুস্থ রাখতে হবে, তবে আপনার সেক্সুয়াল লাইফ আরো ভালো হতে পারে। ইউরিন করে আসার পর কারো কারো প্রচুর যন্ত্রণা হয় বা একটা টনটন করে ব্যথা হতে থাকে, হচ্ছে আপনার? ঠিক এই রকম যদি ঘটে, ইমিডিয়েট ডক্টরকে দেখান। এবারে আসি ক্যান্সার পটে। প্রোস্টেট ক্যান্সার রোগী যাদের বাড়িতে আছে, প্রোস্টেট ক্যান্সার কেমন হয় শুধু ডক্টরের কাছে শুনেছেন, প্রোস্টেট ক্যান্সার। সো I will show you now. পেজটা দেখতে পাচ্ছেন, বাঁ দিক থেকে স্টেজ 1 থেকে শুরু করুন। হয়তো আপনার বাবা, জ্যাঠা, কাকা কারো শরীরের মধ্যে শুনেছেন প্রোস্টেট ক্যান্সার, বলেছে ডক্টররা। যদি বলে থাকে তাহলে এইরকম ভাবে শুরু হয়েছিল একটুখানি প্রবলেম, ইনফেকশন, সেখান থেকে স্টেজ 2, তারপরে আরেকটু বাড়ছে ইনফেকশন, স্টেজ 3 আরো বাড়ছে, স্টেজ 4 পুরো মেটাস্ট্যাস হয়ে গেছে। এখন এটাকে কেটে অপারেশন করে, আরো অপারেশন করে, এর আগে করেছিলেন আর এই অপারেশন করেছিলেন বলে আরো ভুগছেন। আবার যদি দ্বিতীয়বার বা তৃতীয়বার অপারেশন করার কথা ভাবেন, তাহলে আপনার নামে যা ইন্স্যুরেন্স আছে আপনার বাড়ির লোকের নামে নমিনি করে দিয়ে চলে যান প্লিজ। আপনি যে আর ফিরবেন না আমি জানি। একদম কাটছাট বলি, তাতে ভালো লাগুক না লাগুক, বাস্তবটা তো মানতে হবে, ঠিক না? তাই বাড়িতে যে প্রোস্টেট ক্যান্সার পেশেন্টগুলো আছে, প্লিজ টেক কেয়ার। মানুষটাকে তো আরো দীর্ঘ কয়েক বছর বাঁচিয়ে রাখা যায়, এটাও তো অনেক। ক্যান্সার হয়ে গেছে না, ওকে সারিয়ে ফেলার মতো অত বড় মহাপুরুষ না, ডাক্তার নই আমি, ভালো রাখতে পারি, এইটুকু পারি। সো ডোন্ট আস্ক মি দ্য কোশ্চেন, স্যার আমার বাবা ভালো হয়ে যাবে তো? ক্যান্সার ভালো হয় না, সারা বিশ্ব বলছে, আমি কোথা থেকে বলবো আপনাকে, বলুন তো? ভালো রাখতে পারি বাবা, এর থেকে বেশি করার কিছু করার নেই। নেক্সট যাই।
সো হোয়াটস দ্য সেম সাইন অ্যান্ড সিমটম ইনফেকশন? কি কি? পেন অ্যান্ড বার্নিং সেন্সেশন, একটা জ্বলন ভাব হবে যখন ইউরিন করবেন। ডিফিকাল্টি ইউরিনেটিং সাচ অ্যাজ ড্রেবিং অর হেজিটেন্ট ইউরিনেশনস, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, আর্জেন্ট নিড টু ইউরিনেট, যেগুলো আমি ছবিতে দেখালাম সেগুলোই এখানে দেওয়া আছে। ক্লাউডি, একটু ঘোলাটে রঙের ইউরিন হবে, স্বচ্ছ কাঁচের মতো ইউরিন হবে না। ইউরিনের সাথে কখনো কখনো ব্লাড এসে যেতে পারে, যদি ব্লাড এসে যায় সবসময় ভাববেন না ইটস নর্মাল, এটা ক্যান্সার হবার সম্ভাবনা অনেক বেশি। হেমাচুরিয়া সবসময় ভাববেন না, হেমাচুরিয়া ইজ দ্য আদার থিংস। সুতরাং প্রোস্টেট ইনফেক্টেড হয়ে গেলে, ইনফেকশন হলেই যদি ইউরিনের সাথে ব্লাড এসে যায়, ধরে নিন ওটা ক্যান্সার হতে চলেছে। ইমিডিয়েট টেস্ট PSA, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। সকালবেলা উঠে দেখবেন কোমরে ইউরিন করার পরে এরকম লাল টকটকে ইউরিন, আর দাঁড়াবেন না, বাড়িতে আসবেন, জামা কাপড় পরবেন, মানি ব্যাগ নেবেন, ডক্টরের কাছে চলে যান, কোনো কথা নয়। প্রোস্টেট ক্যান্সার, সো এই একটু একটু করে এনলার্জ হতেই আজকে প্রোস্টেটের ক্যান্সারটা তৈরি করে ফেললেন। আবার দুম করে কেউ অপারেশন অবধি করে ফেলেন, একদম জিজ্ঞাসাবাদ না করে। আচ্ছা, এই দুম করে যে আপনার অপারেশনটা করেন, কতজন সাকসেস আমাকে কমেন্টসে লিখে পাঠাবেন। সাকসেস কতজন আফটার দিস অপারেশন? টেস্ট কি কি করাবেন একটু শর্টে দেখিয়ে দিই। নাম্বার 1, PSA, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। ইট ইজ এ ভেরি এসেন্সিয়াল টেস্ট ফর প্রোস্টেট প্রবলেম ডিজিজ। নেক্সট, CEA, কার্সিনো এমব্রাইজনিক অ্যান্টিজেন। AFP, আলফা ফেটোপ্রোটিন। টেস্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আমি যেগুলো বলে দিচ্ছি। অ্যান্ড অলসো CKD, কিডনির সমস্ত টেস্টগুলো করে নেবেন সঙ্গে। সেম প্রবলেম। প্রোস্টেটের জন্য বেশ কিছু যোগা আছে। বাটারফ্লাই পজিশন, বজ্রাসন, অস্ত্রাসন। তো সুতরাং এই ধরনের বেশ কিছু ধনুরাসন, এগুলো করা দরকার। আমি সব করতে বলছি না, এর মধ্যে যদি একটাও পারেন আপনি করতে থাকবেন। আমি জানি না আপনাদের কতটা বোঝাতে পারলাম আজকে। প্রচুর হোম রেমেডিজ আছে, সো আই ক্যান নট কমপ্লিট টুডে। আবার নেক্সট ডেট প্রোস্টেট নিয়েই হবে, নেক্সট পার্ট আগামীকাল। তাই যারা এই সমস্যায় ভুগছেন আমাকে ফেসবুকে কমেন্টস করতে থাকুন, কি ধরনের সমস্যা হচ্ছে আপনার। সবই মায়া পেজ, আমার ফেসবুক পেজের নাম সবই মায়া, SOB স্পেস E স্পেস MAYA। ঠিক, আপনি আপনার প্রবলেমটা লিখে পাঠান, অথবা আপনার বাড়ির কেউ আছে প্রবলেমটা লিখে পাঠান। আই অলমোস্ট ট্রাই টু মাই বেস্ট ফর সলিউশন দ্যাট। ওকে, তো বিদায় নিতে হচ্ছে, সময় একদম কম। আর ঘোষণাটা একবার করে দিই, ঘড়ির কাঁটা কি বলছে? ঘোষণাটা করে দিই, 25 তারিখ কামিং মান্থের ফার্স্ট উইক, না 5 তারিখ শিলিগুড়ি আসছি, সেপ্টেম্বরের 5 তারিখে শিলিগুড়ি। ঠিক, তো আগামীকাল দমদমে দেখা হচ্ছে আবার, এবং দমদমে আপনাদের জন্য ডে কেয়ার সিস্টেম রাখা হয়েছে। খুব মুমূর্ষ রোগী একদম পারছে না, নিয়ে চলে আসুন, সারাদিন থাকবে আমাদের সঙ্গে, তাদেরও ছুটি করে আবার বাড়ি চলে যাবে না। আপনাকে ওই ওপরের হসপিটালের পাখার ব্লেড গুনতে হবে না, শুয়ে সারাদিন আমার সঙ্গে থাকবেন। আরও রোগীরা আছে, আবার সন্ধ্যেবেলা ছুটি। ঠিক, তাহলে বিদায় নিচ্ছি আজকের জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, শুধু চুপ করে দেখলে হবে না, কমেন্টের প্রয়োজন আছে। ও, আপনার তো আবার কমেন্ট করতে গেলে আঙুলে ব্যথা হয়, ঠিক আছে, ভয়েস মেসেজ করবেন। আসেই, আজকের জন্য গুড নাইট।